এডিআরই পরীক্ষার জন্য বরাক উপত্যকার ইতিহাস আলোচনা করব সেটা কখনো ভাবিনি, কিন্তু যাই হোক, কেউ একজন কমেন্ট করেছিলেন, তাকে ধন্যবাদ। ইতিহাসের কথা আসলেই আমরা আমাদের মনে একটি সাধারণ ধারণা আছে যে সন, তারিখ, ঐতিহাসিক রাজাদের কথা, এসব। কিন্তু ইতিহাসকে আমি যেভাবে পড়তে শিখেছি বা আমি যে দৃষ্টিতে দেখি সেটা হচ্ছে যে তার মানুষের কথা, তার সংস্কৃতির কথা, এসব মিলিয়ে, এবং রাজরাজের তথ্য তো থাকবে, সেটা সাধারণ কথা, কিন্তু এটা একটা অংশ মাত্র। যাই হোক, এখানে মানে এক এক মার্কের জন্য সেই সুযোগ নেই। তো আমিও শুধু এই তথ্যমূলক কিছু বিষয়ে আলোকপাত করব মাত্র। বরাক উপত্যকার ইতিহাসকে যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদেরকে দুটো আলাদা আলাদা ইতিহাসের দিকে তাকাতে হয়। একটা তো হচ্ছে কাছাড়ের ইতিহাস, আর দ্বিতীয়টি হচ্ছে শ্রীহট্টের ইতিহাস। মানে করিমগঞ্জের ইতিহাস যদি আমরা খুঁজি, তাহলে আমাদের খুঁজতে হবে শ্রীহট্টের ইতিহাসে। আর আরেকটি রয়েছে হাইলাকান্দির। হাইলাকান্দি সম্পর্কে দু তিনটে কথা বলে আমি শেষ করে দেব। করিমগঞ্জ এবং কাছাড়কে নিয়েই, শ্রীহট্ট এবং কাছাড়কে নিয়েই একটু বেশি বলবো। হাইলাকান্দি নামটি সম্পর্কে একটি ধারণা হচ্ছে যে হাইলাকান্দি নামটি এসেছে কুকি শব্দ হালাম কুন্ডিয়া। হালাম হচ্ছে স্টেট, মানে রাজ্য, একটা জায়গা, আর কুন্ডিয়া হচ্ছে যেখানে একটি কৃষিকাজ করা হয় আর কি, টেম্পোরারি, কিছু সময়ের জন্য, বছরের কোনো একটা বিশেষ সময়ের জন্য। আজকের হাইলাকান্দি ডিস্ট্রিক্টটি গঠিত হয় 1989-এ। এর আগে এটি একটি সাব ডিভিশন ছিল। 1939-এ হাইলাকান্দিতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, এবং 1945-এ এসেছিলেন জওহরলাল নেহেরু। হাইলাকান্দি সম্পর্কে একটি তথ্য হচ্ছে যে হাইলাকান্দিতে 1857 সালের সিপাহী বিদ্রোহে হাইলাকান্দির একটা জায়গা অংশগ্রহণ করে। সিপাহী বিদ্রোহ ছিল যা বুলেটে গরু ও শূকরের চর্বি রয়েছে, এই খবর থেকে যে বিদ্রোহটি হয়েছিল সিপাহীদের মধ্যে, মানে ইংরেজদের হয়ে যারা ভারতীয় যারা সিপাহী ছিলেন আর কি, সৈনিক ছিলেন, তাদের দ্বারা সংগঠিত বিদ্রোহ। সেই বিদ্রোহে হাইলাকান্দি অংশগ্রহণ করে। এবার জায়গাটি কোথায়, হাইলাকান্দির কোন জায়গা, এবং সেটা কত সাল, তো 1857 হবে। আচ্ছা, তো এই উত্তরটি আপনারা দেবেন আর কি, পারলে কমেন্টে। পানিনি এই নামের একজন ঐতিহাসিক ঋষির নাম হয়তো অনেকেই শুনেছেন। তিনি যীশুখ্রিস্টের জন্ম পূর্ববর্তী, মানে ইংরেজি সাল গণনা তখনও শুরু হয়নি, এবং তিনি শ্রীহট্ট এই অঞ্চলকে সুরমস উল্লেখ করেছেন, এতটুকু খবর পাওয়া যায়। আর শ্রীহট্ট নামটি এসেছে, এ সম্পর্কে যে মতটি পাওয়া যায় সেটি হচ্ছে শ্রীহট্ট নামটি এসেছে গৌড়ের রাজাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হাটকেশ্বরের নাম থেকে। হাটকেশ্বর শিবেরই একটি নাম, পরে সেটা ভাঙতে ভাঙতে সিলেটের নামে পরিণত হয়। কিন্তু মাঝখানে একটি আজগুবি কাহিনী প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে এই যে শাহজালাল, যিনি দরবেশি মুজাহিদ ছিলেন, দরবেশি ছিলেন কিন্তু মুজাহিদ ছিলেন, মানে ধর্মযোদ্ধা ছিলেন, তা ওনার পিতাও ধর্মযুদ্ধেই নিহত হন, এবং তার 345 থেকে 60-65 মধ্যে মানে সঙ্গী, ইনি যখন সিলেটে আসেন 1303 সনে, তো এবং 1202-এ তুর্কি আক্রমণ ঘটে বাংলায়, গৌড়বঙ্গে। এটি একটি শিলাকে দেখে তিনি বলেন শিলহট বলার পর শিলহটে গেছিল, তাই নাকি সিলেট হয়েছিল। তো এটা কতটুকু যুক্তিপূর্ণ সেটা তো আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আমি। শ্রীহট্টকে ঐতিহাসিক সময়ে আমরা পাচ্ছি মোটামুটি 7th সেঞ্চুরি থেকে। 7th সেঞ্চুরিতে জনপদের অংশ ছিল সমতট হয়ে হরিকেল, তারপর চন্দ্র রাজাদের
পণ্ডবর্ধন ভুক্তির অন্তর্গত একটি বিভাগ আর কি, এখন যেরকম আমরা সাব ডিভিশন বলি, অন্তর্গত ছিল। শ্রীহট্টে লাউড়, জয়ন্তিয়া, গৌড়, ত্রিপুরী, কুচ, আহোম রাজাদের প্রভাব ছিল। তখন 1300 সন এই সময়ের কথা বলছি আমি। গৌড়ের রাজা গৌরগোবিন্দ এবং বাংলায় তখন শামসুদ্দিন ফিরোজ শাহের রাজত্ব, নবাব বা সুলতান যাই বলুন আপনারা। তো শামসুদ্দিন ফিরোজ শাহ, কারণ এর আগে 1202-এ তুর্কি আক্রমণ ঘটে গেছে গৌড়বঙ্গে। শামসুদ্দিন ফিরোজ শাহ শ্রীহট্টে আক্রমণ করলেন গৌরগোবিন্দ রাজা এবং তার সৈন্যদলকে পাঠালেন তিনি। এবং এরকম তথ্যাদি পাওয়া যায় যে কয়েকবার, কোথাও কম বেশি রয়েছে, গৌরগোবিন্দের দ্বারা তারা পরাজিত হন, শ্রীহট্টে প্রবেশ করতে পারেননি আর কি। কিন্তু তখন একটা টুইস্ট হয়, হচ্ছে এই যে আগে বলেছিলাম শাহজালাল, যিনি ধর্মপ্রচারক এবং তার সঙ্গে 340 থেকে 60-65 জন সহযোগী, সবাই ধর্মপ্রচারক, কিন্তু তারা আবার মুজাহিদও, মানে ধর্মযোদ্ধাও। এটা গৌরগোবিন্দ বুঝতে পারেননি। তো বাংলার নবাব কি করেন, এবার দিল্লির নবাবের সঙ্গে যোগাযোগ করেন, তার কাছ থেকে সাহায্য নেন, আর এদিকে শাহজালালের কাছ থেকে সাহায্য নেন। তো শাহজালাল তো আগেই গৌড়ে অবস্থান করছেন, তিনি জানেন কোথা থেকে কিভাবে করতে হবে, রাজ্যের ভিতরের খবর। তো তিনি নবাবকে সাহায্য করেন, কারণ ধর্মযুদ্ধে সাহায্য তাকে করতেই হয়, ধর্মযোদ্ধাই তিনি। সাহায্য করেন এবং এভাবে গৌড়ের পরাজয় হয় এবং শ্রীহট্টে তুর্কি পাঠান মুঘল যাই এদের প্রভাব শুরু হয়। আর 2 বছর পর এক সময় শ্রীহট্ট অঞ্চল ইংরেজদের হাতে চলে যায়। কাছাড়ের ইতিহাস সম্পর্কে যখন কিছু বলবো তখন এ ব্যাপারে বলবো। আর 1947-এ শ্রীহট্টের অধিকাংশ পূর্ব পাকিস্তানের সঙ্গে যায়, অথচ এই শ্রীহট্টেই শক্তিপীঠ, 51টি শক্তিপীঠ রয়েছে না ভারতের, অতি প্রাচীনকালের, এর মধ্যে একটি রয়েছে, সেটা হয়তো অনেকেই জানেন। কিন্তু বর্তমানে ভারতের কাছে শুধু করিমগঞ্জ রয়েছে, বাকি সিলেট। এবং যেটি গণভোট হয়, এটি একটি বুট ছিল না, গণতান্ত্রিক তো ছিল না, গণ তো ছিলই না, কারণ অধিকাংশ লোককে ঘরে বন্দি করে রাখা হয়, অধিকাংশ লোক প্রভাবিত হন ভুল তথ্যাদিতে, কারো ব্যক্তিগত স্বার্থের জন্য। বর্তমান করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বা জেলার মর্যাদা পায় 1983 খ্রিস্টাব্দে। করিমগঞ্জে রয়েছে BBSE, বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেটা কত সালে স্থাপিত? 1917। কাছাড়ের প্রাচীন ইতিহাস আমরা পাই মহাভারতে, যেখানে হিড়িম্বা সঙ্গে ভীমের বিবাহ হয় এবং ঘটোৎকচ তাদের সন্তান। এবং কাছাড়ি রাজারা নিজেদের হেরম্বের প্রভু বলে পরিচয় দেয়। ডিমাপুর নামটিও হেরম্ব বা হিড়িম্বা থেকে হয়েছে। এবার ডিমা হাসাও এবং কাছাড় মিলিয়েই বলছি আমি। কাছাড়ি যারা, ডিমাসা যারা এবং বড়োল্যান্ডের বড় যাদেরকে আমরা বলি, তারা একই। আহোমদের সঙ্গে সংঘাতে একদল ডিমা হাসাওয়ের দিকে চলে আসে, আর একদল বড়োল্যান্ডে থেকে যায়, নদী পার করতে পারেনি। কাছাড়ি এবং আহোম রাজাদের যুদ্ধ লেগে থাকতো। 1530-এর আমরা তথ্য যদি দেখি তাহলে দেখব ডিমাসাদের, মানে কাছাড়ি রাজাদের জয়লাভ হয়েছে। পরবর্তীতে 1536-এ তারা পরাজিত হয় এবং ডিমাপুর থেকে মাইবংয়ে মাহুর নদীর তীরে তারা রাজধানী পরিবর্তিত করে। এবং পরে 1706-এ ডিমাপুর থেকে মাইবং থেকে খাসপুর,
মানে কাছাড়ের কাশপুর উদারবন্দে ওর পাশের দিকে হয়ে যেতে হয়েছে। তো সেখানে হয়তো অনেকেই গেছেন। খাসপুরে রাজধানী পরিবর্তিত হয়, মানে 2বার রাজধানী পরিবর্তিত হয়। আর ব্রিটিশ পিরিয়ডে এভাবেই চলতে থাকে, ত্রিপুরী রাজাদেরও প্রভাব থাকে। আর ব্রিটিশ পিরিয়ডে কি হয়, মণিপুরের সঙ্গে সংঘাতে ব্রিটিশরা সংঘাত সূত্রে ব্রিটিশরা আসে এবং ব্রিটিশরা কাছাড়ের যে এবং ডিমা হাসাওয়ের যে পার্বত্য অঞ্চলগুলো সেগুলো তুলারাম সেনাপতির অধীনে ছিল। সমতল ভূমি ছিল রাজা কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্রের অধীনে। এরা দুজনের পরে নিঃসন্তান হলে রাজ্য দখল করে নেব আমরা। ইংরেজদের যেই পলিসি ছিল, যার জন্য রানী লক্ষ্মীবাঈকে লড়াই করতে হয়েছিল। তো এভাবে কাছাড় ইংরেজদের অধীনে চলে যায়। তারপর নানান 1905, 1911 বঙ্গভঙ্গ, কারণ বঙ্গ আসাম প্রদেশ একসঙ্গে ছিল, বাংলার সঙ্গে ছিল আর কি। পরে আসাম রাজ্য গঠিত হয়। বরাক উপত্যকায় রয়েছে ভুবন পাহাড়, যেটা যার শৃঙ্গপথ শ্রীকৃষ্ণ ব্যবহার করেছিলেন। এবং বরাক ভুবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা প্রপোজড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বড়াইল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা রয়েছে কাছাড় এবং ডিমা হাসাও জেলা জুড়ে, এটা একমাত্র বর্তমানে। বরাক উপত্যকায় রয়েছে NIT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা 1966-তে যাত্রা শুরু হয়। আর SMC শিলচর মেডিকেল কলেজ 1968-তে, 1 বছর পরে। সঙ্গে রয়েছে আসাম একমাত্র কেন্দ্রীয় সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আসাম ইউনিভার্সিটি, সেটা 1995। বরাক উপত্যকায় 5 গ্রাম পেপার মিল ছিল, কোনো অজ্ঞাত কারণে সেটা গাট্টি গুল হয়ে গেছে। কাঠিগোড়ায় একটা সিমেন্ট প্রোডাকশন ইউনিট খোলার কথা ছিল বৈকুণ্ঠপুরে, হয়তো সেটা সন্তোষমোহন দেব মহাশয়ের সঙ্গে সঙ্গে সেটাও শেষ হয়ে গেছে। তেমন বিশেষ উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নাই বরাক উপত্যকায়। আর যা কিছু আছে মনে পড়ছে না। পড়তে থাকুন, এগিয়ে যান। ধন্যবাদ।